শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, পাংশা সরকারি কলেজ। এখন আমরা অনলাইন ক্লাস শুরু করব। আজকের বিষয় রিমোট সেন্সিং ও জিআইএস। তোমরা জানো রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি কোর্স। কোর্সটির দুটো অংশ, একটি রিমোট সেন্সিং, অপরটি জিআইএস। মূলত এই দুটি বিষয় নিয়েই কোর্সটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রিমোট সেন্সিং ও জিআইএস আসলে কি তা পৃথকভাবে সংক্ষেপে একটু জেনে নেই। তোমরা রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ক আজকের অনলাইন ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। প্রথমেই আসি রিমোট সেন্সিং বিষয়টি কি। রিমোট সেন্সিং এর বাংলা অর্থ দূর অনুধাবন। সে অর্থে রিমোট অর্থ দূর এবং সেন্সিং অর্থ অনুধাবন। সুতরাং দূর থেকে অদৃশ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গরশ্মির নির্গমন, প্রতিফলন, বিকিরণ প্রভৃতির মাধ্যমে কোনো বস্তু বা অবস্থানে নানা উপাত্ত সংগ্রহ করা বা তার বাহ্যিক স্বরূপ পরিবর্তন করা বা অনুধাবন করা বা অনুভব করাকে আমরা রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে পারি। রিমোট সেন্সিং সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বা সংস্থা নানাভাবে সংজ্ঞায়িত করেছে। যেমন কেউ বলেছেন দূর অনুধাবন হচ্ছে তড়িৎ চুম্বকীয় শক্তি এবং বস্তু বা ঘটনার মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে সংগৃহীত ইমেজ বা চিত্রসমূহ প্রক্রিয়াজাতকরণ ও ব্যাখ্যা প্রদানের বিজ্ঞান। আবার কেউ বলেছেন দূর অনুধাবন হচ্ছে এক বিশেষ কৌশলের দ্বারা উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কোনো বস্তু, এলাকা অথবা ঘটনা সম্পর্কে তথ্য প্রাপ্তির বিজ্ঞান ও শিল্প, যা তদন্তাধীন বস্তু, এলাকা বা ঘটনার সাথে সম্পর্কযুক্ত নয়। সুতরাং বলা যায় দূর অনুধাবন হচ্ছে মূলত একটি কৌশল, যে কৌশলের দ্বারা একটি অনুধাবক যন্ত্রের মাধ্যমে স্পর্শ ছাড়াই কোনো বস্তু, এলাকা বা ঘটনার চিত্র, উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন টেলিভিশনের রিমোট নামক যন্ত্র দিয়ে ঘুমন্ত বা বন্ধ টেলিভিশনটি চালু করা, চ্যানেল পরিবর্তন করা, শব্দ কম বেশি করা, কালার পরিবর্তন প্রভৃতি করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে সেন্সিং বা অনুধাবন দূর থেকে করা যায়। বিষয়টি আসলে সহজ। এক্ষেত্রে রিমোট নামক যন্ত্র থেকে তড়িৎ চুম্বকীয় এক প্রকার শক্তি টেলিভিশনের মধ্যে অবস্থিত সেন্সর বা অনুধাবক যন্ত্রের উপর দূর থেকে রশ্মি তরঙ্গের মাধ্যমে প্রভাব ফেলে এবং টেলিভিশনের সবকিছু পরিবর্তন করে দেয়। এখানে তড়িৎ চুম্বকীয় শক্তি অদৃশ্যভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে টেলিভিশনের সেন্সর বা অনুধাবক এর সাথে যোগাযোগ সৃষ্টি করে যাচ্ছে। এক্ষেত্রে রিমোট নামক যন্ত্রের কোনো বাটনে চাপ দিলেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় এবং টেলিভিশনের সেন্সরকে সে মতো কাজ করে। এছাড়া একজন ঘুমন্ত লোককে দূর থেকে ডাকলে ডাকার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। লোকটিকে স্পর্শ না করে ডাকার শব্দের মাধ্যমে সচেতন বা সজাগ করা যাবে। এখানে শব্দ তরঙ্গ সেন্সর বা অনুধাবনের কাজটি করছে। এমনইভাবে সেন্সর বা অনুধাবনের কাজ আলোক রশ্মি বা আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ প্রভৃতির মাধ্যমে করা যায়, যার জন্য প্রয়োজন তড়িৎ চুম্বকীয় শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যার শক্তি থেকে বিভিন্ন ধরনের তরঙ্গ
বা ওয়েব তৈরি হয়। আমার মনে হয় আমরা সেন্সিং বা অনুধাবন বিষয়টিও বুঝতে পেরেছি। সুতরাং বলা যায় স্পর্শ না করে দূর থেকে কোনো যন্ত্র বা বস্তুর মাধ্যমে অন্য কোনো বস্তু বা বস্তুকে তড়িৎচুম্বকীয় শক্তি তরঙ্গের মাধ্যমে বা শব্দ তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রণ করার ঘটনাই হলো দূর অনুধাবন বা রিমোট সেন্সিং। আমরা আশা করি রিমোট সেন্সিং বিষয়টি বুঝতে পারলাম। বর্তমানে ছোটখাটো প্রায় সকল ক্ষেত্রেই রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার হলেও সে বিষয়টি আমরা না ভেবে স্বাভাবিকভাবেই মেনে নিই। যেমন বাচ্চাদের অনেক খেলনায় রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, নিত্য প্রয়োজনীয় যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। এত সব ক্ষেত্রে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন ব্যবহার হলেও আসলে মনে হয় মহাকাশ থেকে পৃথিবী বা পৃথিবী থেকে মহাকাশে যোগাযোগ বা তথ্য উপাত্ত বিনিময় পদ্ধতি হলো দূর অনুধাবন বা রিমোট সেন্সিং কার্যক্রমের মূল লক্ষ্য। আশার বিষয়, বাংলাদেশ অতি সম্প্রতি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন তথ্যপাত্র ইমেজ সহজে আমরা সংগ্রহ করতে পারবো এবং এ বিষয়ে গবেষণা করতে পারবো। বিষয়টি নিয়ে আমরা পরের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আসি রিমোট সেন্সিং এর ইতিহাস কি। আসলে রিমোট সেন্সিং এর ইতিহাস ব্যাপক এবং বিস্তৃত। খ্রিস্টপূর্ব 400 এর ঐতিহাসিক ক্রমবিকাশ শুরু হয়ে আজ অবধি চলছে। সুতরাং এ বিষয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে কতগুলি উপাদানের উপর ভিত্তি করে দূর অনুধাবনের কার্যাদি সম্পন্ন হয়ে থাকে, যেমন শক্তি উৎস, বায়ুমণ্ডল, লক্ষ্যবস্তু, অনুধাবক যন্ত্র, উপাত্ত প্রক্রিয়াজাতকরণ স্টেশন বা প্ল্যাটফর্ম, দৃশ্যমান তথ্য, দৃশ্যমান প্রয়োগ প্রভৃতি। আসলে দূর অনুধাবনের প্রয়োগ বা দূর অনুধাবনের ইমেজ বা উপাত্তের ব্যবহার বর্তমান বিশ্বে একটি উল্লেখযোগ্য বিষয়। প্রয়োগের দিক দিয়ে দূর অনুধাবন পদ্ধতি বর্তমানে অনেক এগিয়ে। দূর অনুধাবন পদ্ধতি কোনো না কোনোভাবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে নানা ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে নানা কৌশল। যেমন মানচিত্র তৈরিতে দূর অনুধাবনের প্রয়োগ হচ্ছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কাজে দূর অনুধাবন প্রয়োগ হচ্ছে, খনিজ সম্পদ আহরণে, মৎস্য সম্পদ আহরণে, নৌ চলাচলের ক্ষেত্রে, বিমান চলাচলের ক্ষেত্রে, ড্রোন চলাচলের ক্ষেত্রে, কৃষি কাজে, ভূমি জরিপের কাজে দূর অনুধাবন ব্যবহার হচ্ছে, বিভিন্ন যন্ত্র চালনায়, রকেট উৎক্ষেপণে, চিকিৎসা ক্ষেত্রে, এছাড়া পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশ পর্যবেক্ষণ, যোগাযোগ ক্ষেত্র, আবহাওয়া পর্যবেক্ষণ, বনজ সম্পদ পর্যবেক্ষণ প্রভৃতি নানা কাজে দূর অনুধাবনের প্রয়োগ উল্লেখযোগ্য। যাই হোক, রিমোট সেন্সিং বিষয়টি ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে এর সাথে সম্পর্কযুক্ত অনেক বিষয়াদি জানতে হবে। যেমন আকাশ মহাকাশ সম্পর্কে আমাদের জানতে হবে, বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের জানতে হবে, সূর্য ও সূর্য রশ্মি সম্পর্কে আমাদের জানতে হবে, তড়িৎ চুম্বকীয় শক্তি সম্পর্কে জানতে হবে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ সম্পর্কে জানতে হবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে জানতে হবে, তড়িৎ চুম্বকীয় বর্ণালী সম্পর্কে জানতে হবে, তড়িৎ চুম্বকীয় বিক্ষেপ সম্পর্কে জানতে হবে, তড়িৎ চুম্বকীয় বিকীর্ণ সম্পর্কে জানতে হবে। এরকম অনেক ক্ষেত্রে আমাদের জানতে হবে। তারপরে আমাদের রিমোট সেন্সিং বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। পরবর্তীতে এই সকল বিষয়ে ভালোভাবে আলোচনা করে আমরা রিমোট সেন্সিং বিষয়টি বিস্তারিতভাবে শুরু করব। সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। এখন জিআইএস বিষয়টি কি তা একটু জানার চেষ্টা করি। জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম
এর বাংলা অর্থ হলো ভৌগোলিক তথ্য পদ্ধতি। জিআইএস মূলত ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, সংযোজন, সংস্করণ ও বিশ্লেষণ করে সার্বিক উন্নয়নের সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। জিআইএস প্রযুক্তির মাধ্যমে আমরা সঠিক তথ্য সম্বলিত কোনো স্থানের মানচিত্র তৈরি করতে পারি। জিআইএস সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পনাবিদরা খুব কম সময়ে সংগৃহীত তথ্য নিয়ে উন্নয়নের জন্য মডেল দাঁড় করাতে পারেন। উন্নত বিশ্ব আর্থসামাজিক উন্নয়নে তথা পরিবেশ সংরক্ষণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, বনজ সম্পদ ব্যবস্থাপনা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি ক্ষেত্রে সফলতা পেয়েছে। আর এই সফলতার অন্তরালে চালক হিসাবে কাজ করছে জিআইএস প্রযুক্তি। কোন কোন ভূগোলবিদের মতে জিআইএস হচ্ছে একটি কম্পিউটার পদ্ধতি যা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উপাত্ত ধারণ ও ব্যবহারের বর্ণনা দেয়। সুতরাং বলা যায় জিআইএস হলো পৃথিবীর উপরিভাগের ও ভন্তরভাগের বিভিন্ন স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, সংস্করণ, সমন্বয় ও বিশ্লেষণের মাধ্যমে একটি তথ্য উপস্থাপনা গড়ে তোলা এবং তার আলোকে ভৌগোলিক অবস্থানের মানচিত্র উপস্থাপন করার সুনির্দিষ্ট পদ্ধতি। জিআইএস নানা উপাদান নিয়ে গঠিত, যেমন কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, তারপরে কার্যপদ্ধতি, উপাত্ত ভিত্তি, মানুষ প্রভৃতি। নানা কাজে জিআইএস আজকাল ব্যবহৃত হচ্ছে, যেমন কৃষি উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, বনজ সম্পদ ব্যবস্থাপনা, ভূ তথ্যবিদ্যা ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা কর্ম, সামরিক ক্ষেত্র, পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা, পরিবেশ ক্ষয় বা পরিবেশ রক্ষা, অপরাধ দমন, ভূমি জরিপ প্রভৃতি কাজে জিআইএস ব্যবহৃত হচ্ছে। এখন আমরা আসি জিআইএস এর কাজটা কি। আসলে জিআইএস এর কাজের মধ্যে পড়ে উপাত্ত আহরণ, উপাত্ত সংরক্ষণ, উপাত্ত সংস্করণ, উপাত্ত বিশ্লেষণ, উপাত্ত উপস্থাপন, উপাত্ত ব্যবস্থাপনা প্রভৃতি। এখন আমরা জিআইএস এর ইতিহাস যদি দেখি তাহলে দেখব যে জিআইএস এর ইতিহাস খুব দূরের নয়। ধরা হয় 1854 থেকে এর পথ চলা শুরু এবং 1960 থেকে আধুনিক জিআইএস এর বিস্তার লাভ করতে থাকে। ধীরে ধীরে বর্তমান পর্যন্ত জিআইএস তার ইতিহাস সৃষ্টি করেই চলেছে। আসলে জিআইএস বিষয়টি ব্যাপক ও বিস্তৃত, আমি আগে বলেছি। এটি ভালোভাবে বুঝতে হলে আমাদের এর সাথে সম্পর্কযুক্ত আরো অনেক কিছু ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। যেমন ভৌগোলিক অবস্থানের ধারণা সম্পর্কে বুঝতে হবে। এর মধ্যে প্রকৃত অবস্থান, আপেক্ষিক অবস্থান, এছাড়া অক্ষাংশ, দ্রাঘিমাংশের ধারণা থাকতে হবে, মানচিত্রের স্কেলের ধারণা থাকতে হবে, মানচিত্রের অভিক্ষেপের ধারণা থাকতে হবে, মানচিত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, বিভিন্ন উপাত্ত তথ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া কম্পিউটার সম্পর্কেও কিন্তু ভালো একটা ধারণা তোমাদের থাকতে হবে। যাই হোক, পরবর্তীতে এসব বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আশা করি সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। এবার আমরা আজকের মূল বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটি উপভোগ করো।
আজকের আলোচনার শুরুতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ের বিগত বছরের একটি প্রশ্ন দেখে নিই। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রণীত প্রশ্ন। এই প্রশ্নটির তিনটি অংশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটি হলো ক বিভাগ। এখানে 12টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এক বা একাধিক শব্দের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের মান 1, এক্ষেত্রে 10টি প্রশ্নের জন্য 10 নম্বর। দ্বিতীয় অংশ হলো খ বিভাগ। এখানে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান 4, এক্ষেত্রে 4টি প্রশ্নের জন্য 20 নম্বর। সংক্ষেপে প্রশ্নগুলির সঠিক উত্তর লিখতে হবে। তৃতীয় অংশ হলো গ বিভাগ। এখানে 8টি বড় প্রশ্ন রয়েছে। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান 10, এক্ষেত্রে 5টি প্রশ্নের জন্য 50 নম্বর। এ সকল প্রশ্নের উত্তর একটু বিস্তারিতভাবে লিখতে হবে। আমরা প্রশ্নটি দেখলাম, এখন এগুলি পৃথক পৃথক ভাবে দেখি। আমরা ক বিভাগের প্রশ্নগুলি এখন দেখতে পাচ্ছি। প্রশ্নগুলি দেখলাম, এখন এই প্রশ্নগুলির উত্তর কি হবে সেটা একটু দেখে নিই। আমাদের প্রথম প্রশ্নটি ছিল, ঘুড়িতে ক্যামেরা বেঁধে আকাশ ধৃত ভূচিত্র গ্রহণের সূত্রপাত করে কে? এখানে উত্তরটি হবে আর্থুর বাতুত। খতে ছিল টাইরস কি, TIROS। এর উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আবহাওয়া বিষয়ক কৃত্রিম উপগ্রহের নাম এটি। গতে ছিল পিক্সেল কি। উত্তর হবে কোন ছবি বা ইমেজের দ্বিমাত্রিক বর্গাকার ক্ষুদ্রাংশ হলো পিক্সেল। আমরা পর্দায় একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিকে ঝুম করা হচ্ছে। ঝুম করে এটাকে অনেক বড় করা হচ্ছে এবং আস্তে আস্তে তোমরা দেখো যে এটা বর্গাকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হচ্ছে। ঘ হলো ল্যান্ডস্যাট কোন 3টি রিসিভিং স্টেশন দ্বারা শুরু হয়? একটি হলো নাসা, একটি হলো নোয়া এবং একটি USGS। এই 3টি আমেরিকান সংস্থা। মতে ছিল স্থানাঙ্ক বলতে কি বুঝো? এর উত্তরটি হবে অক্ষ ও দ্রাঘিমা রেখার সংযোগ স্থান। অর্থাৎ অক্ষ ও দ্রাঘিমা রেখা যে সমস্ত স্থানগুলিতে সংযুক্ত হয়েছে সেই স্থানগুলি হলো স্থানাঙ্ক। চ বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহটি কি কাজে ব্যবহৃত হবে? উত্তর হলো যোগাযোগ ও সম্প্রচার কাজ মেইনলি, এছাড়াও কিছু কাজ এটি করতে পারবে।
ছতে ছিল ব্রাক অন্বেষা কি? এটির উত্তর বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির বা ন্যানো কৃত্রিম উপগ্রহের নাম। বর্গীয় জ, ইউটিএম অনুযায়ী পৃথিবীকে কতটি অনুদৈর্ঘ্য বা ইউটিএম জোনে ভাগ করা যায়? উত্তর 60টি। এখানে একটু বলে রাখি, আমাদের পৃথিবীর দ্রাঘিমা রেখা 360টি। এই দ্রাঘিমা রেখাগুলিকে 6টি অন্তর অন্তর জোন করে 60টি ভাগে ভাগ করা হয়েছে। ঝ, জিপিএস এ কতগুলো কৃত্রিম উপগ্রহ কাজ করে? উত্তর 24টি, তবে 3টি রিজার্ভ থাকে, সবসময় সচল থাকে 21টি, তবে 24টি মূলত এই কাজের জন্য প্রস্তুত। জিআইএস এর উপাত্ত ত্রুটিগুলো কি কি? উত্তর সৃষ্টি বা অনুগত ত্রুটি এবং প্রক্রিয়াজাতগত ত্রুটি। ট, লাইন ও পলিগনের সাহায্যে কোন ধরনের স্থানিক উপাত্ত সৃষ্টি হয়? উত্তর ভেক্টর উপাত্ত। ঠ, বাংলাদেশে কোন সংস্থা প্রথম জিআইএস প্রযুক্তি প্রয়োগ করে? উত্তর স্প্যান, ISPAN। আমরা ক বিভাগের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখলাম। এখানে একটি বিষয় বলে রাখি যে এই বিষয়গুলি পুরো বইটা পড়তে হবে, না হলে এর অ্যান্সার করা খুবই কষ্টসাধ্য। আমি এর আগে বলেছি যে রিমোট সেন্সিং বা জিআইএস বিষয়টি ভালো করে বুঝতে হলে এর আনুষঙ্গিক কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে। এই আনুষঙ্গিক বিষয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্থুর বাতুত, আমরা একজন উদ্ভাবকের নাম পেলাম যিনি ঘুড়িতে ক্যামেরা বেঁধে আকাশধিত মানচিত্র তুলেছিলেন অনেক আগে। তো এখানে এটা কোথায় পাবো? এটা আমাদের রিমোট সেন্সিং এর ইতিহাসটা পড়তে হবে। ইতিহাস পড়লে এগুলি পাওয়া যাবে। এছাড়া টাইরস যে বিষয়টা, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক একটি কৃত্রিম উপগ্রহের নাম এটা। তো যদি আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ সম্পর্কে পড়ি, এটা বইতে আছে, তাহলে আমরা এটার অ্যান্সার সহজেই করতে পারবো। এছাড়া এখানে অক্ষ ও দ্রাঘিমা রেখা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। উপাত্ত কতগুলি রয়েছে? উপাত্ত বিভিন্ন ধরনের উপাত্ত রয়েছে, ভেক্টর উপাত্ত, রাস্টার উপাত্ত। এই উপাত্তগুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এগুলি আমরা ধীরে ধীরে তোমাদেরকে বলবো এবং আশা করি তোমরা এই আলোচনায় অংশগ্রহণ করবে। হ্যালো শিক্ষার্থী, রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ক আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যাই হোক, এখানেই আমাদের আজকের অনলাইন ক্লাসটি শেষ করব। তার আগে একটু জানিয়ে দিই, আমাদের আলোচনাকৃত প্রশ্নটির ক, খ ও গ বিভাগের মধ্যে মাত্র ক বিভাগটি এ সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব হয়েছে। আমরা প্রশ্নটির খ ও গ বিভাগ নিয়ে আগামী ক্লাসে হাজির হব ইনশাল্লাহ। সুতরাং রিমোট সেন্সিং ও জিআইএস ক্লাসটি দুটো পার্টে বিভক্ত থাকবে। আজকেরটি পার্ট 1 এবং আগামী ক্লাসটি হবে পার্ট 2। দু একদিনের মধ্যে পার্ট 2 নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আরেকটি কথা, তোমরা এই সময়ের মধ্যে অকারণে বাড়ির বাইরে যেও না, কিন্তু ভালো থেকো।